গ্রাফিক ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 লার্নিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু গুরুত্বপূর্ণ কমান্ড শিখব, যেগুলো আমাদের ডিজাইন করতে গেলে খুব বেশি প্রয়োজন হয়। আজকে যারা আমার এই টিউটোরিয়ালটি দেখছেন, তারা যদি আগের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, তাহলে আগের টিউটোরিয়ালগুলো আপনারা একটু দেখে নেবেন। তাহলে এই টিউটোরিয়ালটি বুঝতে আপনার জন্য অনেক সহজ হবে। আজকের এই টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে ফিল, স্ট্রোক, সোয়াপ, ফিল অ্যান্ড স্ট্রোক, প্লেস কমান্ড, লক, আনলক, হাইড, শো এবং অ্যারেঞ্জিং অবজেক্ট। আমরা জানি শেপ মানে হচ্ছে আকার, আর শেপে অবশ্যই বাউন্ডারি থাকবে। আর শেপ দুই রকম হতে পারে, একটি হচ্ছে শেপের সারফেস হতে পারে এবং শেপে আউটলাইন এবং সারফেস দুটোই হতে পারে, আবার শুধু আউটলাইন দিয়ে হতে পারে। অর্থাৎ গ্রাফিক্সের ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে সারফেসকে আমরা বলছি ফিল এবং আউটলাইনকে বলছি স্ট্রোক। তার মানে একটি অবজেক্টে ফিলও থাকতে পারে, স্ট্রোকও থাকতে পারে, আবার ফিল স্ট্রোক উভয়ই থাকতে পারে। আমরা আজকে ফিল এবং স্ট্রোকের বিষয়টা শিখব। একটি অবজেক্টে ফিল এবং স্ট্রোক কি অবস্থা আছে এইটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে টুলবারের নিচে আমাদের ফিল স্ট্রোক থেকে। আমি এটাকে কপি করে এখানে বড় করে নিয়েছি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব আমাদের যে অংশটা আছে ফিল, সেটাকে আমরা ফিল বলছি, এবং লাইন দিয়ে যেটা আছে ব্ল্যাক, এটাকে আমরা স্ট্রোক বলছি। আর ফিল স্ট্রোকের কোনাকুনি জায়গায় ডাবল অ্যারো দিয়ে যেটা মার্ক করা আছে এটাকে আমরা বলছি সোয়াপ, ফিল অ্যান্ড স্ট্রোক। আমরা এই কমান্ডগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখব। প্রথমত একটি অবজেক্ট সিলেক্ট করার পরে আমরা জানি একটি অবজেক্টে ফিল আছে এবং স্ট্রোক আছে। তো যখন অবজেক্টটিকে আমরা সিলেক্ট করি তখন আমরা কিভাবে বুঝবো যে এটার ফিল সিলেক্ট আছে নাকি অবজেক্ট সিলেক্ট আছে? আমরা যদি ফিল স্ট্রোক দেখি টুলবার থেকে, সেখান থেকে আমরা বুঝতে পারবো আসলে কোনটি সিলেক্ট আছে। এখানে ফিল এবং স্ট্রোক এই দুটোর মধ্যে যেটা উপরে থাকবে সেটা সিলেক্ট থাকবে। অর্থাৎ বর্তমান যে অবজেক্টটি সিলেক্ট আছে সেই অবজেক্টের ফিল উপরে আছে, তার মানে ফিল সিলেক্ট আছে। এখন যদি আমরা কোনো কমান্ড দেই তাহলে এই ফিলের উপরে কমান্ডটা কার্যকর হবে। একইভাবে আমি যদি স্ট্রোককে সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে স্ট্রোকের উপরে জাস্ট ক্লিক। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এখন ফিলের উপরে স্ট্রোক চলে এসেছে, তার মানে স্ট্রোক সিলেক্ট আছে। আমি ফিলে ক্লিক করছি, এখন ফিল উপরে এসেছে, তার মানে ফিল সিলেক্ট আছে। আমি এখান থেকে ফিলটাকে নান করে দিচ্ছি। আমরা যদি এই অবজেক্ট খেয়াল করি তাহলে দেখলাম যে ফিলটা নান হয়ে গিয়েছে। আবার যদি এখান থেকে আমি ফিলে কালার দিই, কালার চলে এসেছে। স্ট্রোক সিলেক্ট করলাম, এখান থেকে নান করে দিলাম। আমরা পরের অবজেক্টে যদি খেয়াল করি তাহলে দেখব যে এটার ফিল কালার আছে, স্ট্রোক নান, এবং স্ট্রোক সিলেকশন আছে। তার মানে এই অবজেক্টে ফিল আছে, স্ট্রোক নেই, আর সিলেকশন আছে, স্ট্রোক। আমরা যদি এখন স্ট্রোককে ফিলে ক্লিক করি তাহলে ফিল উপরে আসছে, তার মানে এখন ফিল সিলেকশন আছে। আমরা স্ট্রোকে ক্লিক করে এখানে কালার দিয়ে দিচ্ছি আর ফিলটাকে নান করে দিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে ফিল এবং স্ট্রোক কিভাবে সিলেকশন করতে হয় এবং ফিল এবং স্ট্রোকের উপরে কিভাবে কমান্ড দিতে হয়। প্রথম অবজেক্টটিকে সিলেক্ট করলাম, এখানে আমরা এখন সোয়াপ কমান্ড দিব। সোয়াপ কমান্ডের অর্থ হচ্ছে যে ফিল এবং স্ট্রোক এই দুটি অল্টার হবে, তার মানে চেঞ্জ হবে। আমি সোয়াপে ক্লিক করছি, এখন দেখতে পাচ্ছি স্ট্রোক নান হয়ে গেছে আর ফিল কালার হয়ে গিয়েছে। কিন্তু প্রথমে স্ট্রোক কালার ছিল আর ফিল নান ছিল। আমরা আবার দিচ্ছি, খেয়াল করেন চেঞ্জ হয়ে গেছে, তার মানে ফিল স্ট্রোকে চলে গিয়েছে, স্ট্রোক ফিলে এসেছে।
দ্বিতীয় অবজেক্টও আমরা দিয়ে দেখছি। এখন আমরা তৃতীয় অবজেক্টটিতে ফিল আছে সায়ান কালার আর স্ট্রোক আছে মেজেন্টা কালার। এখানে যদি আমরা সোয়াপ কমান্ড দিই তাহলে স্ট্রোক চলে যাবে ফিল কালারে আর ফিল আসবে স্ট্রোক কালারে। সিলেক্ট, আমরা দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়ে গিয়েছে। সিলেক্ট, সিলেক্ট, আমরা বুঝতে পারলাম ফিল, স্ট্রোক, সোয়াপ, ফিল অ্যান্ড স্ট্রোক এই তিনটি কমান্ড কি এবং এগুলো কিভাবে কাজ করে। আমরা বুঝতে পারলাম ফিল, স্ট্রোক কিভাবে সিলেকশন করতে হয়, কিভাবে ফিল এবং স্ট্রোকের উপর কমান্ড দিতে হয় এবং কিভাবে সোয়াপ কমান্ড দিতে হয়। এবার আমরা দেব প্লেস, লক, আনলক, হাইড এবং শো। প্লেস হচ্ছে যদি অন্য কোনো প্রোগ্রামের ফাইলকে বা ডকুমেন্টকে যদি আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্লেস কমান্ডের মাধ্যমে নিয়ে আসতে পারি। আমি এখানে একটি ইমেজকে নিয়ে এসে দেখাবো। ফাইল, প্লেস। এখন আমি যেখান থেকে ফাইলটি নিয়ে আসতে চাই সেখানে সেই লোকেশনে চলে যাব। সেখান থেকে আমি একটি ইমেজকে সিলেক্ট করব। প্লেস। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইমেজ যে রেশিওতে আছে, যে মাপে আছে, সেই মাপ অনুসারেই এখানে প্লেস হবে। আমি এখানে ক্লিক করছি, আমরা দেখতে পাচ্ছি ইমেজটি অনেক বড়। আমি ডিলিট করে দিলাম। ফাইল, প্লেস, সিলেকশন ইমেজ, প্লেস। এখন আমি এখানে ক্লিক না করে ড্র্যাগ করব। আমি যতটুক এরিয়ার মধ্যে ড্র্যাগ করব আমার ইমেজটি ততটুক এরিয়ার মধ্যে থাকবে, অর্থাৎ অরিজিনাল যে ইমেজটা ছিল, যে সাইজটা ছিল, সেটা প্লেস হবে না। এখন আমরা চাইলে এই ইমেজের উপরে যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা নতুন করে কপি করে ড্র করতে পারি। সেই ক্ষেত্রে আমার ইমেজের উপরে সার্কেল আছে, স্ট্রোক আছে, রেক্ট্যাঙ্গেল আছে, তো প্রত্যেকটা অবজেক্টই আমি নতুন করে ড্র করতে পারি। কিন্তু আমি যদি ড্র করতে চাই সেই ক্ষেত্রে বারবার এটা সিলেকশন হয়ে যাবে এবং আমার সমস্যা হবে। এই সমস্যা দূর করার জন্য আমরা ইমেজটিকে সিলেক্ট করে অবজেক্ট, লক, সিলেকশন। আমরা যদি এখন খেয়াল করি তাহলে দেখব ইমেজটি লক হয়ে গিয়েছে, অর্থাৎ এটি আর সিলেকশন হবে না। আমরা এখন এর উপরে সহজেই কাজ করতে পারি বা এটাকে কপি করতে পারি। আমি আই ড্রপার দিয়ে কালার দিয়ে দিচ্ছি। তার মানে আমরা চাইলে এই ইমেজের উপরে এভাবে আমরা নতুন করে এই ইমেজটিকে ভেক্টর ডিজাইন করতে পারি। এখন আমরা যদি এই ইমেজটাকে আনলক করতে চাই, অবজেক্ট, আনলক, ওকে, তাহলে এখন দেখতে পাচ্ছি ইমেজটা আনলক হয়ে গিয়েছে, আমরা সিলেকশন করতে পারছি। আবার যদি ইমেজকে লক করতে চাই, সিলেকশন, অবজেক্ট, লক, সিলেকশন, অবজেক্ট, আনলক, অল, ইমেজটি আনলক হয়ে গিয়েছে। আমরা যদি ইমেজটাকে হাইড করতে চাই সেক্ষেত্রে ইমেজটাকে সিলেকশন করব, অবজেক্ট, হাইড, সিলেকশন, আমার ইমেজটি হাইড হয়ে গিয়েছে। আবার যদি ইমেজটিকে আমি শো করতে চাই, অবজেক্ট, শো অল, আমরা দেখতে পাচ্ছি ইমেজটি এখন আবার শো করছে। এভাবে আমরা যে কোনো ইমেজকে অথবা যে কোনো অবজেক্টকে আমরা চাইলে
এটাকে হাইড করতে পারি, আবার শো করতে পারি। আমি একটি সার্কেল ড্র করলাম, আমি চাইলে এটাকেও হাইড করতে পারি। অবজেক্ট হাইড, সিলেকশন, অবজেক্ট শো অল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা এই কমান্ডগুলো বারবার প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা কমান্ডগুলো সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন, যেন আপনি পরিষ্কারভাবে প্রত্যেকটা কমান্ড সম্বন্ধে ধারণা রাখতে পারেন। এখন আমরা শিখব অ্যারেঞ্জিং অবজেক্ট। আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, আমি এটাকে একটা কালার দিচ্ছি। এটাকে আর একটা কালার দিলাম। আর একটা কপি করছি, এটাকে আর একটা কালার দিলাম। ওকে, আমরা চারটি কালারের চারটি অবজেক্ট দেখতে পাচ্ছি। আমি প্রথমে ড্র করেছি ব্ল্যাক, তারপরে ড্র করেছি অরেঞ্জ, তারপরে ড্র করেছি গ্রিন, তারপরে ড্র করেছি ইয়েলো অবজেক্ট। আমরা যখন এটাকে দেখি তখন এটাকে আমরা একটা ফ্ল্যাট দেখতে পাই, কিন্তু আমরা যখন ইলাস্ট্রেটরে ড্র করি তখন আমাদের অবজেক্টগুলো একই ফ্ল্যাটে থাকে না, অবজেক্টগুলো একই তলে থাকে না, এগুলো স্তরে স্তরে বা লেয়ারের মতো থাকে। আমি যদি একটার উপর আরেকটা ওভারল্যাপিং করি তাহলে বুঝতে পারবো। আমি প্রথম যে অবজেক্টটি আছে তারপর দ্বিতীয় যে অবজেক্টটি ড্র করেছিলাম সেটি ওভারল্যাপিং করেছি। এবার তৃতীয় অবজেক্টকে নিয়ে এসে আমি উপরে দিচ্ছি, এবার চতুর্থ অবজেক্টকে নিয়ে এসে আমি উপরে দিচ্ছি। এখন যদি খেয়াল করি, প্রথমে আমি ব্ল্যাক ড্র করেছিলাম, তারপরে অরেঞ্জ ড্র করেছি, তারপরে গ্রিন ড্র করেছি, তারপরে আমি ইয়েলো ড্র করেছি। তার মানে এখন আমরা বুঝতে পারছি আমরা যে অবজেক্ট আর্টবোর্ডে সবার আগে ড্র করব সেটি সবচেয়ে নিচে থাকবে, তারপরে দ্বিতীয় যেটি ড্র করব সেটি দ্বিতীয় স্থানে থাকবে। এভাবে আমরা চারটি ড্র করেছি, তাহলে দেখতে পাচ্ছি চারটি সিরিয়ালি পরপর স্তরে স্তরে আছে। আমরা যদি এভাবে 100টা এলিমেন্ট ড্র করি তাহলে 100টা অবজেক্টই এরকম 100টা ওভারল্যাপিং হবে। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই অবজেক্টগুলোকে কখনো সামনে আনার প্রয়োজন হয়, কখনো পিছনে নেওয়ার প্রয়োজন হয়। এই যে সামনে আনা পিছনে নেওয়া এইভাবে সাজানোকে আমরা বলছি অ্যারেঞ্জিং করা। তাহলে এই কমান্ডটা কিভাবে দিতে হয় আমরা এখন দেখব। আমরা ধরে নিচ্ছি এই ব্ল্যাকটাকে আমি অরেঞ্জের সামনে নিয়ে আসব, সেই ক্ষেত্রে ব্ল্যাককে সিলেক্ট করব, অবজেক্ট অ্যারেঞ্জ। আমরা কোনো অবজেক্টকে সামনে আনার জন্য রয়েছে দুটি কমান্ড, আর কোনো অবজেক্টকে পিছনে দেওয়ার জন্য রয়েছে দুটি কমান্ড। সামনে আনার জন্য যে কমান্ড দুটি রয়েছে ব্রিং টু ফ্রন্ট এবং ব্রিং ফরওয়ার্ড। ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে সবার সামনে আসা, আর ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে একটা অবজেক্টের সামনে আসা, মানে একজনের সামনে আসা। বিষয়টা এরকম। একইভাবে সেন্ড ব্যাকওয়ার্ড এবং সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক মানে হচ্ছে সবার পিছনে যাওয়া, আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটা অবজেক্টের পিছনে যাওয়া। মানে বিষয়টা এরকম, সবার পিছনে একজনের পিছনে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা কমান্ডটা প্রয়োগ করে দেখব। আমি সিলেক্ট করলাম ব্ল্যাক, অবজেক্ট অ্যারেঞ্জ, ব্রিং টু ফরওয়ার্ড। আমরা ব্রিং ফরওয়ার্ড কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এখন দেখতে পাচ্ছি আমার ব্ল্যাক যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটি একটার সামনে অর্থাৎ অরেঞ্জের সামনে এসেছে। এখন যদি আমার মনে হয় যে না, এই ব্ল্যাকটাকে আমি সবার সামনে নিয়ে আসব, মানে ইয়েলোরও সামনে নিয়ে আসব, সেই ক্ষেত্রে অবজেক্ট অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, সবার সামনে চলে এসেছে। এখন যদি আমার মনে হয় যে না, ব্ল্যাকটাকে আমি সবার পিছনে দিয়ে দিব, সেই ক্ষেত্রে আমরা সেন্ড টু ব্যাক কমান্ডটা প্রয়োগ করব। সিলেক্ট করছি ব্ল্যাক, অবজেক্ট অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমরা দেখতে পাচ্ছি সবার পিছনে চলে গিয়েছে। একইভাবে আমি যদি মনে করি যে
ইয়েলোটাকে গ্রিনের পিছনে দিব, আমরা সেই কমান্ডটাও দিতে পারি। অবজেক্ট, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড। এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আমার ইয়েলোটা গ্রিনের পিছনে চলে গিয়েছে। আবার সিলেক্ট করলাম, অবজেক্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন যদি আমরা দেখি তাহলে ইয়েলো সবার পেছনে চলে গিয়েছে। যেহেতু ওভারল্যাপিং আছে আমরা দেখতে পাচ্ছি না, আমরা সরিয়ে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছি এটা সবচেয়ে পেছনে চলে গিয়েছে। আশা করি কমান্ডটা সবাই বুঝতে পেরেছেন। আপনারা এই কমান্ডটি বারবার প্র্যাকটিস করবেন এবং এই কমান্ড সম্বন্ধে পরিষ্কার ধারণা রাখবেন, কারণ ডিজাইন আমরা যখন করতে যাই তখন বিভিন্ন কমান্ড আমাদের কাছে চলে আসে এবং বিভিন্ন কমান্ড আমাদেরকে দিতে হয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেল থেকে গ্রাফিক ডিজাইন শিখতে থাকুন। আশা করি আপনারা অনেক ভালো গ্রাফিক ডিজাইন শিখবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা থাকলো। ধন্যবাদ।